প্রচণ্ড শক্তিশালী একজন মানুষ ছিলেন। আমি তখন কিন্তু বেশ মোটাসোটা ছিলাম। তখন উনি আমাকে এক হাতে তুলে কাঁধে নিয়েছিলেন একটা শটে। তোমার মনের ঘরে আমি চুপি চুপি এসেছি। মানে আপনারা রাজা ছবিটা না দেখলে ওনার অভিনয়টা আপনারা মানে ইমাজিন করতে পারবেন না যে একজন রাজপুত্রের অভিনয়টা উনি কি সুন্দরভাবে প্লে করেছিলেন। রানী, তুমি তো ভালো করেই জানো আমি যাত্রা শিল্পীদের খুব পছন্দ করি, তুমি কোনো চিন্তা করো না। তো আজকে আরেকজন নায়ককে নিয়ে কথা বলতে চলে আসলাম, যিনি একসময় বাংলা চলচ্চিত্রে অনেক ছবিতে কাজ করেছেন এবং তার অ্যাকচুয়ালি বাংলা চলচ্চিত্রে মাসুদ রানা হিসেবে আসার কথা ছিল, কিন্তু ভাগ্যের এক চরম পরিহাসে ওনার শেষমেশ ওই ছবিটা আর হয়নি। পরবর্তীতে উনি যদিও সলো ক্যারেক্টারগুলো করতে পারেননি, প্রধান নায়কের চরিত্র করতে পারেননি, উনি সাইড নায়ক হিসেবে অনেক ছবিতে অভিনয় করেছেন, তবে তার অভিনয়ের শৈলীটা ছিল অসাধারণ অভিনয় শৈলী ছিল এবং ওনার অভিনয় আমার ভীষণ ভালো লাগতো। ব্যক্তি জীবনেও তিনি একজন ভালো মানুষ ছিলেন। আজ আমি কথা বলবো অভিনেতা নায়ক শাহিন আলম ভাইকে নিয়ে। এই মালা আমি দিলাম আমার স্বপ্নের পুরুষকে, তোমাকে নয়। যিনি আজ আমাদের মাঝে নেই, হয়তোবা আজ বেঁচে থাকলে তাকে নিয়ে কথা বললে উনি ভিডিওটা দেখলে অনেক পছন্দ করতেন বা খুশি হতেন। শাহিন আলম ভাইয়ের সাথে আমার প্রথম কাজ হয় আমার চলচ্চিত্রে ঢোকার পরপরই ওনার সাথে আমার কাজ হয়। চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু স্যার ওনার ছবিতে আমাকে প্রথম কাস্ট করেন শাহিন আলম ভাইয়ের সাথে। এবং আমি আপনাদের শুরুতেই বলেছি যে আমি শুরুর দিকে একটা স্ট্রাগলিং ক্যারিয়ার নিয়েছিলাম। আমি কিন্তু চলচ্চিত্রে এসেই প্রধান চরিত্রে কাজ করিনি। আমার চলচ্চিত্রে ঢুকে আমি প্রচুর ছবি পেয়েছি, তবে বেশিরভাগ ছবি ছিল সাইড ক্যারেক্টারের। তো এর মধ্যে আমার প্রথম দিকে আমি প্রথম ধরে আজকে সন্ত্রাসী, যেটা আমি বাপ্পারাজ ভাইয়ের সাথে করেছিলাম। এরপরে আমাকে দেলোয়ার জাহান ঝন্টু স্যার আমাকে উনি না দেখে আমার বাসায় সাইনিং মানি পাঠিয়ে দেন। এই ছবির নাম ছিল শক্তির লড়াই। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ? এই ছবিতে আমাকে এই ছবির প্রধান নায়ক ছিলেন ড্যানি সিডাক ভাই। তো ড্যানি সিডাক ভাইয়ের নায়িকা ছিলেন নূতন ম্যাডাম, আর আমরা ছিলাম ইয়াং পেয়ার, মানে শাহিন আলম ভাই আর আমি। তোমার অপরাধ, তুমি রাস্তায় গাড়ি চালিয়ে মানুষের ক্ষতি করেছো। সেটা তোমার জন্য। তো আমি আসলে তখন সব নায়ককে ওরকম ভালো চিনতাম না, তবে আমি শুনলাম যে উনি খুব ভালো অভিনয় করেন, খুব ভালো অ্যাক্টর। তো আমার প্রথম আউটডোরটাই হলো কক্সবাজার। তো ঝন্টু স্যারের ইউনিট সে একটা ফ্যামিলির মতো, ওনার ইউনিটে যেয়ে খুব ভালো লাগলো। তারপর আমার পরিচয় হলো শুটিং স্পটে শাহিন আলম ভাইয়ের সাথে। দারোগা বাবু, এই জেলের তালা খুলে দাও দারোগা বাবু। অসাধারণ একটা ব্যক্তিত্বের মানুষ, খুবই শিক্ষিত এবং ওনার পার্সোনালিটিটা খুব প্রচণ্ড পার্সোনালিটিপূর্ণ একজন মানুষ ছিলেন, আর প্রচণ্ড শক্তিশালী একজন মানুষ ছিলেন। আমি তখন কিন্তু বেশ মোটাসোটা ছিলাম, আমার ভালো স্বাস্থ্য ছিল। যখন আমি ঝন্টু স্যারের ছবির আউটডোরে যাই, তখন উনি আমাকে এক হাতে তুলে কাঁধে নিয়েছিলেন একটা শটে, আমার মনে আছে। যে শটটা অনেক নায়করাই করতে পারেনি, এক হাতে আমাকে তোলা একটু কঠিন ব্যাপার ছিল। একে তো আমার হাইটটা একটু বেশি ছিল, তার উপরে আমার স্বাস্থ্যটাও বেশি ছিল। তো এই হিসেবে আমি বলবো যে শাহিন আলম ভাই খুব শক্তিশালী একজন মানুষ ছিলেন। ব্যক্তি জীবনে উনি খুব ভালো একজন মানুষ ছিলেন। আমরা প্রায় ছবিতে আমার শুরুর দিকে তো ওনার সাথে আমি নায়িকা হিসেবেই ঢুকেছিলাম, তবে তখন আমার কাজকর্ম, আমার কাজের প্রতি ডেডিকেশন দেখে উনি আমাকে সামনাসামনি বলতেন যে মুনমুন, তুমি একদিন অনেক বড় একটা পর্যায়ে চলে যাবে, আমার কেন জানি মনে হয়। আমি বলতাম যে কেন ভাইয়া আপনার এরকম মনে হয়? বলে যে না, তুমি সবসময় কাজের মধ্যে থাকো,
তোমার কখনো মানে দেখিনি যে অন্য কিছু নিয়ে তোমার মাথা খেলো, সারাক্ষণ কাজ নিয়ে ভাবো, কাজের প্রতি তুমি অনেক সিরিয়াস, আর অভিনয়টা ভালো করো, তোমার ক্যামেরা ফেস ভালো। তো আমার মনে হয় যে তুমি একদিন অনেক অনেক দূর চলে যাবে। উনি আমাকে নিয়ে খুব আশাবাদী ছিলেন এবং আমাকে খুব আশার আলো দেখাতেন। তো সেই শাহিন আলম ভাই আমার সাথে আরেকটি ছবিতে নায়ক করেছিলেন, সেই ছবিটির নাম ছিল রাজা। যেটা মান্না ভাইয়ের পাশাপাশি উনি কিন্তু স্যাক্রিফাইস নায়কের ক্যারেক্টারটা করেছিলেন। মানে মান্না ভাই, শাহিন আলম ভাই দুজনেই আমাকে লাভ করেন এবং এটার মধ্যে একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি ছিল। তো ওই ছবিতে শাহিন আলম ভাইয়ের অভিনয় কি বলবো, মানে আপনারা রাজা ছবিটা না দেখলে ওনার অভিনয়টা আপনারা মানে ইমাজিন করতে পারবেন না যে একজন রাজপুত্রের অভিনয়টা উনি কি সুন্দরভাবে প্লে করেছিলেন রাজা ছবিতে। সাহেব, আপনি? তুমি আমাকে সাহেব বলে ডাকবে না, আর আজ থেকে ওই ঘোড়া গাড়িতেও হাত দেবে না। অবশ্য এটার পিছনে আমি বলবো যে মালিক আফসারি স্যার আমাদের সবাইকে মোটিভেট করতেন, মানে শুটিংয়ের আগে আমাদের মোটিভেট করে রাখতেন, আর ওনার মোটিভেশনের কারণে আমরা চরিত্রের মধ্যে ভালোভাবে ঢুকে পড়তে পারতাম। তো শাহিন আলম ভাই তার যোগ্যতা অনুসারে ক্যারেক্টার পাননি। উনিও, আমি যেটা বলেছি প্রিভিয়াসলি মেহেদি ভাইকে নিয়ে, যে নিজের ক্যারিয়ারটাকে ধরে রাখার জন্য, চলচ্চিত্রে টিকে থাকার জন্য, যেহেতু চলচ্চিত্র আমাদের রুজি রুটি, এখান থেকে আমরা দুটো পয়সা ইনকাম করি, সেটা দিয়ে আমাদের সংসার চালাই। তো দেখা গেছে যে সেই রুজি রুটির জায়গাটাকে টিকিয়ে রাখার জন্য ওনার অনেক ধরনের চরিত্রে অভিনয় করতে হয়েছে একসময়। হয়তো বাধ্য হয়ে করেছেন, হয়তো মনের ইচ্ছার বিরুদ্ধে করেছেন, কিন্তু ওনার এইভাবেই টিকে থাকতে হয়েছে। আর এটার জন্য অনেকে শিল্পীদের দায়ী করেন। আমি আগাগোড়াই বলেছি যে শিল্পীদের দায়ী করবেন না। শিল্পীরা অনেকেই মানে অবস্থা, সিচুয়েশনে পড়ে এই ধরনের ছবিগুলো করতে বাধ্য হয়েছিল। কিন্তু অ্যাকচুয়ালি তাদেরকে আপনারা যদি মেপে দেখেন, যেরকম শাহিন আলম ভাইকে যদি আপনারা রাজা ছবিতে দেখেন, আপনাদের কাছে মনে হবে যে না, উনি একজন বড় মাপের অ্যাক্টর, ভালো মাপের একজন অভিনেতা। মা যা বলল তা কি সত্যি? এবং ওনাকে ইউটিলাইজ করতে পারেনি চলচ্চিত্র। এটা চলচ্চিত্রের ডিরেক্টরদের ব্যর্থতা, এটা আমাদের গোটা চলচ্চিত্রের ব্যর্থতা। শাহিন আলম ভাইয়ের মতো এরকম ট্যালেন্টেড অভিনেতা আমাদের চলচ্চিত্রে আর ফিরে আসবেন না। হয়তোবা সামনের অনেক ডেকেডেও আমরা শাহিন আলম ভাইয়ের মতো এরকম অভিনয়ের প্রতি ডেডিকেটেড একজন আর্টিস্টকে আমরা খুঁজে পাবো না। আর শাহিন আলম ভাইয়ের সাথে আমার শেষ দেখা আমার মনে আছে প্রায় 10-12 বছর আগে, এরকম 10-12 বছর বা তারও কিছু আগে, আমার ঠিক টাইমটা মনে নেই, বা 10-12 বা 13-14 এরকম বছর আগে ওনার সাথে আমার লাস্ট দেখা। ওনার সাথে একটা মিউজিক ভিডিও করলাম, সেরকম মানে ভালো, খুব হাই বাজেটের একটা মিউজিক ভিডিও ছিল। সেখানে উনি কাজ করতে রাজি হয়েছিলেন এবং আমরা একসাথে কাজ করলাম। ভাবি গিয়েছিলেন সাথে, ভাবি অনেক কথা বললেন। শাহিন আলম ভাই তখন কিছুটা অসুস্থ, উনি আমাকে জানালেন যে উনি একটু সিক, এই জন্য কাজকর্ম মানে এসব নাচ গানের কাজকর্মটা উনি বন্ধ করে দিয়েছিলেন। এরপর আমি শুনলাম যে উনি পুরোই একেবারে মানে ইসলাম ধর্মের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েন যে উনি মানে সব অভিনয় কাজ উনি বন্ধ করে দিয়ে একেবারে ওনার পারিবারিক যে ব্যবসা বিজনেস ছিল সেই ব্যবসায় উনি মনোযোগ দেন। তো আসলে আমি চাইবো যে শাহিন আলম ভাইয়ের মতো এরকম ভালো অভিনেতারা যেন এভাবে হারিয়ে না যান। তো আল্লাহ তাআলা ওনাকে হয়তো দুনিয়া থেকে আজকে নিয়ে গেছেন, আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করুন, দোয়া করি। ভালো মানুষ ছিলেন ভীষণ। আমাকে একদিন একটি বড় বিপদ থেকে উনি বাঁচিয়েছিলেন। সেদিন আমি তখন একদম নতুন নায়িকা, অনেক কিছুই বুঝি না। তো সেদিন উনি আমাকে রক্ষা করে একদম আমার রুম পর্যন্ত পৌঁছে দিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যে চলচ্চিত্রের সবাইকে, তুমি তো নতুন আসছো, অনেক কিছু বোঝো না, চলচ্চিত্রের সবাইকে এত বিশ্বাস করতে যেও না, সবাই কিন্তু এক না।
তো আমি সেদিন বুঝেছিলাম যে অ্যাকচুয়ালি ভাইয়ার এই কথাটা আমার থেকে থেকে মনে পড়তো, যে উনি আমাকে বলতেন সাবধানে থাকতে, সবাইকে বিশ্বাস না করতে। তো ওনার সেই কথাগুলো আমি আজও মেনে চলি, যদিও এখন আমি চলচ্চিত্রে সেভাবে কাজ করি না, তবে ওই জগৎটাতে ঢুকলেই ওনার ওই কথাটা আমার মনে পড়ে যে এখানে সবাইকে বিশ্বাস করা উচিত না। তো আমি শাহিন আলম ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা সম্মান, আমার সব কিছু জানাই। অনেক ছবিতে আমরা একসাথে কাজ করেছি, যদিও নায়ক নায়িকা হিসেবে কাজ করিনি। উনি আমরা এক ছবিতেই ছিলাম, হয়তো বা উনি আরেকটি নায়িকার নায়ক হিসেবে কাজ করেছেন, কিন্তু আমরা একসাথে অনেক অভিনয় করেছি, শুটিং করেছি। হ্যাঁ, তো আমার সাথে শাহিন আলম ভাইয়ের সম্পর্কটা সবসময় বরাবরই খুব ভালো ছিল এবং আমি ওনাকে খুবই রেসপেক্ট করতাম। আমি ওনাকে খুব ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করতাম, খুব ভালো মানুষ ছিলেন এবং উনি আমাকে নিয়ে যে আশাবাদী ছিলেন, এবং আমি যখন নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে যাই একজন সলো নায়িকা হিসেবে, তখন উনি আমাকে বলতেন, দেখো মনমন, আমি একদিন তোমাকে বলেছিলাম, দেখেছো তুমি ঠিকই তোমার লক্ষ্যটা অর্জন করতে পেরেছো। তো আমাকে খুব প্রশংসা করতেন। তো আশা করব শাহিন আলম ভাইকে আপনারা সবাই মনে রাখবেন, খুব ভালো মানুষ ছিলেন। আর সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।